ভেক্টরের দ্বিতীয় লেকচারে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ভেক্টরের প্রথম লেকচারে দেখছিলাম যে আমরা ভেক্টর রাশিকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, এবং আমরা দেখছিলাম যে ভেক্টর রাশিকে মোটামুটি 5টি স্টেটমেন্টের অধীনে থেকে আমরা ভেক্টর রাশি অধ্যয়ন করব। তো আমরা আজকের প্রথম মূল আলোচনায় আমরা ভেক্টর রাশির স্টেটমেন্ট 1 থেকে শুরু করে মোটামুটি এরকম ভাবে ক্রমান্বয়ে আমরা ভেক্টর রাশির 5 স্টেটমেন্ট অবধি পৌঁছাবো। এর মাঝখানে আমরা ভেক্টর রাশির যাবতীয় বিষয় সম্পর্কে মোটামুটি এরকম ভাবে একটা স্পষ্ট ধারণা রাখার চেষ্টা করব। তো আমাদের স্টেটমেন্ট 1 ছিল যে আমরা ভেক্টর রাশিকে মান এবং দিকে বৈশিষ্ট্যমণ্ডিত ভৌত রাশি হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। অর্থাৎ ভেক্টর রাশি হচ্ছে মান এবং দিক বৈশিষ্ট্যমণ্ডিত রাশি, তাই নাকি? আচ্ছা, তো স্টেটমেন্ট 1 এর অধীনে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ভেক্টর রাশিকে আমি গাণিতিক উপায়ে প্রকাশ করব কিভাবে। তো গাণিতিক উপায়ে আমরা দুই নিয়মে প্রকাশ করতে পারতাম বা পারি, সেটা হচ্ছে একটা জ্যামিতিক উপায়ে, আরেকটি হচ্ছে প্রতীক ব্যবহার করে বা প্রতীকের সাহায্যে। তো আমরা জ্যামিতিক উপায়ে কিভাবে প্রকাশ করি সেটা একটু আগে জানার চেষ্টা করি, তারপরে প্রতীক রূপে আসলে খুব বেশি একটা বিস্তারিত আলোচনা নাই, তবে জ্যামিতিক উপায়ে কিভাবে প্রকাশ করি এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভেক্টরের অনেক বড় একটা অংশ এই জ্যামিতিক নিয়ম ব্যবহার করে আমাদের যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। তো তাই জ্যামিতিক উপায়ে প্রকাশটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্ব সহকারে একটু বোঝার চেষ্টা করি। আমরা মনে করি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করি যে এখানে একটা ব্লক ভূমিতে আছে, স্থির অবস্থায় আছে, এবং ব্লকের ভর হচ্ছে m। এখন এই ব্লকের উপরে মনে করো তুমি F = 10 নিউটন বল প্রয়োগ করলা। এই যে তুমি যে এই ব্লকটা, এই m ভরের একটি ব্লকের উপরে 10 নিউটন বল প্রয়োগ করলা, বল একটা ভেক্টর রাশি, তাই নাকি? বল যেদিকে প্রয়োগ করবা সরণ মোটামুটি ওদিকেই ঘটার চেষ্টা করবে। এখন এই যে তুমি একটা ভেক্টর রাশি, এই রাশিটাকে তুমি কিভাবে জ্যামিতিক উপায়ে প্রকাশ করবা, কিভাবে প্রকাশ করা যায় এটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা মোটামুটি জ্যামিতিক উপায়ে প্রকাশের জন্য ধারক রেখা অর্থাৎ রেখা এবং রশ্মির ধারণা ব্যবহার করব। মনে করো এটা একটা রেখা, রেখার এই বিন্দুটাকে মনে করো 0, এবং 0 থেকে এতটুকু অংশের মান মনে করো 1 মিটার, এতটুকু অংশের মান মনে করো 2 মিটার, এতটুকু, এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা একক মান বা 1 মিটার। এখন তুমি এই বলটাকে 10 ভাগে স্প্লাইট করার চেষ্টা করো। তো 10 ভাগে যদি ভাগ করো তাহলে প্রত্যেক ভাগের সংখ্যা হবে 1। এখন তুমি চিন্তা করো যে 1 নিউটন বলের মান সমান হচ্ছে 1 মিটার ঘরের মানের সমান। তাহলে তুমি যদি এই 10 নিউটন বলটাকে তুমি এই রেখায় স্থাপন করার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই তুমি শুরু থেকে 10 বিন্দু অবস্থায় পাবা, যেখানে রেখার দৈর্ঘ্য 10 মিটার। আমি মিটার এককে ধরেছি বলে মিটার বলতেছি, যে কোনো একক, সেটা মনে করে 1 একক দৈর্ঘ্য সমান 1 একক বল। তাহলে সেক্ষেত্রে 10 একক দৈর্ঘ্য সমান 10 একক বল। তাহলে এই দৈর্ঘ্য বরাবর তোমার 10 একক সমান 10 নিউটন বল স্থাপন করলা। তাহলে এই যে তুমি এই রেখার মধ্যে যতটুকু রশ্মি পাইলা, এটাকে যদি রশ্মি হিসেবে চিন্তা করো, তাহলে এই রশ্মিটাকে বলা হচ্ছে এই বলের একটি জ্যামিতিক উপস্থাপনা, এবং এই রশ্মিটা যে রেখার অন্তর্ভুক্ত সেই রেখাটাকে বলা হচ্ছে ধারক রেখা। কার ধারক রেখা? মনে করো এটা ও, এটা মনে করো বি, তাহলে ধারক রেখা হচ্ছে কার? ও বি ভেক্টরের ধারক রেখা। আমি যদি এটাকে বলি ও থেকে বি, ও বি, তো আমরা কি করলাম? আমরা করলাম যে একটি রশ্মির দৈর্ঘ্যকে ওই ভেক্টর রাশির মান এবং ওই ভেক্টরের দিকটাকে রশ্মির আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে চিন্তা করলে, আমি যে রশ্মিটা চিন্তা করতেছি সেই রশ্মিটাকে বলা হয় এই ভেক্টরের জ্যামিতিক উপস্থাপনা। ওকে, এবং এইটা জ্যামিতিক উপস্থাপনার আমি মূল বিন্দু ধরতেছি ও বিন্দু এবং শীর্ষবিন্দু ধরতেছি বি বিন্দু। তাহলে ও থেকে বি এর দিকে এই ভেক্টরটা নির্দেশ করতেছে আমার এই বল ভেক্টরটা। তো আমরা এটা জাস্ট একটা উদাহরণের সাহায্যে প্রকাশ করলাম। অর্থাৎ মূল কথা হচ্ছে, তুমি কোনো একটি ভেক্টর রাশির মানকে কোনো একটি রেখার অন্তর্ভুক্ত রেখাংশের বা রশ্মির
দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করো এবং ওই রশ্মির দিকটাকে তুমি যে ভেক্টর নিয়ে আলোচনা করতেছো সেই ভেক্টরের দিকে চিহ্নিত করো, তাহলে ওই রশ্মিটাই হচ্ছে ওই ভেক্টরের জ্যামিতিক উপস্থাপনা। এবং আদি বিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে ও থেকে বি, এই বিষয়টাকে বলা হচ্ছে এই জ্যামিতিক উপস্থাপনার প্রতীক রূপের প্রকাশ। ওকে, তাহলে আমরা আপাতত একটা সংজ্ঞাবধী ধারণা পেলাম যে একটি ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশিকে আমি জ্যামিতিক উপায়ে প্রকাশ করা বা জ্যামিতিক উপায়ে কিভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ একটি ভেক্টর রাশির মানকে একটা রশ্মির দৈর্ঘ্যের মান এবং তার দিকটাকে রশ্মির আদিবিন্দু শীর্ষবিন্দুর দিক নির্দিষ্ট করাই হচ্ছে আমাদের একটি ভেক্টর রাশিকে জ্যামিতিক উপায়ে প্রকাশ। অর্থাৎ আমি যদি এটা ভূমির সাথে চিন্তা করে এটা একটা রশ্মি চিন্তা করি এবং ভূমির সাথে রশ্মিটা থিটা ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এটা ও থেকে বি এর দিকে একটি ভেক্টর নির্দেশ করতেছে, অর্থাৎ ওবি একটি ভেক্টর। তো ওবি ভেক্টরকে ও থেকে বি দুইটি বিন্দুর আদি বিন্দু এবং শীর্ষবিন্দুর স্থাপনাকে আমি শুধু একটি ভেক্টর দ্বারা নির্দিষ্ট করতে পারি। সেক্ষেত্রে মনে করি আমি একটি ভেক্টর রাশি এবং ভেক্টর রাশিকে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করি আমরা এইভাবে যে একটি ভেক্টরের উপরে তীর চিহ্ন দিতে হয়। তাহলে মোটামুটি ভেক্টরের প্রকাশ নিয়ে আসলে এত বিস্তারিত, এটা জাস্ট একটা হচ্ছে একটা ম্যানার যে কিভাবে আমরা প্রকাশ করি। আমরা এতটুকু বুঝলাম যে একটি ভেক্টর রাশির মানের সমান একটা দৈর্ঘ্যের আমরা একটা রশ্মি চিন্তা করব এবং ওই রশ্মিটার আদি বিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে দিক নির্দিষ্ট করব, তাহলে আমি ওই ভেক্টর রাশির জ্যামিতিক উপস্থাপনা করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই জ্যামিতিক উপায়ে প্রকাশিত কিছু প্রকারভেদ দেখব, যে জ্যামিতিক উপায়ে প্রকাশিত বা ভেক্টরের কিছু প্রকারভেদ। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। ওকে, আচ্ছা, স্বাধীন ভেক্টরটা কি বলো দেখি। স্বাধীন ভেক্টরটা হচ্ছে আমি যদি একটা ভেক্টর অঙ্কন করি, ধরো এটা একটা ভেক্টর, জ্যামিতিক উপায়ে একটা ভেক্টর অঙ্কন করলাম, যে ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। নিশ্চয়ই লক্ষ্য করতে পারতেছো যে এই ভেক্টরটাকে তলের মধ্যে অবস্থান করতেছে এবং তলটা হচ্ছে অবশ্যই এই যে হোয়াইট বোর্ডটা। তো এই তলের মধ্যে এই ভেক্টরটা তুমি যদি মানে এবং দিকে, অর্থাৎ এই ভেক্টর ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছে সেই দিকটা ঠিক রেখে এবং এই ভেক্টরের যে মান সেই মানটার অপরিবর্তিত রেখে তুমি যদি এই ভেক্টরটাকে মুভ করো একই তলে, তাহলে যদি ভেক্টরটি অপরিবর্তিত থাকে তাহলে সেই ভেক্টরটাকে বলা হচ্ছে স্বাধীন ভেক্টর। অর্থাৎ মনে করো যে আমি ভেক্টরটাকে চিন্তা করতেছি, তাহলে এই ভেক্টরটাকে তুমি স্বাধীন ভেক্টর বলতে পারবা যদি এই ভেক্টরের দিক এবং এই ভেক্টরের মান তুমি অপরিবর্তিত রেখে একই তলে সেটা মুভ করতে পারো, তাহলে পরস্পর ওই দুই ভেক্টর হবে একই ভেক্টর, অর্থাৎ সেই ভেক্টরটাকে তাহলে আমি বলবো স্বাধীন ভেক্টর। ঠিক আছে? এবং স্বাধীন ভেক্টরের অপোজিট ধারণাটা হচ্ছে তোমার সীমাবদ্ধ ভেক্টর। তো আমরা স্টেটমেন্ট 2 যখন অধ্যয়ন করব তখন আমরা এই সীমাবদ্ধ ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, সরণ ভেক্টর এগুলো নিয়ে আলোচনা করব। তো স্বাধীন ভেক্টর আপাতত বোঝা গেল যে কোনো একটি ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে যদি তুমি একই তলে মুভ করতে পারো, স্থানান্তর করতে পারো, এতে মূল ভেক্টরটি অপরিবর্তিত থাকে, তাহলে সেই ভেক্টরটাকে বলা হচ্ছে স্বাধীন ভেক্টর। তো আমরা এই স্বাধীন ভেক্টরের কিছু প্রকারভেদ দেখার চেষ্টা করব। তো সমস্ত প্রকারভেদকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করব। 1 নম্বরে ভাগ করব আমরা হচ্ছে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। 2 নম্বরে আমরা ভাগ করব হচ্ছে অসদৃশ ভেক্টরে বা অসমান্তরাল ভেক্টরে। আর 3 নম্বর বের করব আমরা হচ্ছে সমতলীয় ভেক্টরে। এগুলা নিয়ে মোটামুটি তুমি যদি ইন্ডিভিজুয়ালি জানার চেষ্টা করো তাহলে মোটামুটি অনেকেই ভুল করার চেষ্টা করে। তো তুমি এই 3 ক্যাটাগরিতে যদি একটু পড়ার চেষ্টা করো তাহলে মোটামুটি বিষয়টা একটু সহজ হয়। দেখো দেখি সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর আমরা কোনটাকে বলতেছি। সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর হচ্ছে কি, তোমার দিক একই থাকবে একতলীয় কয়েকটা ভেক্টরের। মনে করো 2টা ভেক্টর নিয়ে চিন্তা করো, তুমি 2টা ভেক্টরের পরস্পর তুলনা করো এবং ভেক্টর 2টা অবশ্যই একতলীয় হইতে হবে, অর্থাৎ একই তলে অবস্থান থাকতে হবে। ওকে, তাহলে চিন্তা করো দেখি এই বোর্ডটাকে তুমি যে তল চিন্তা করতেছো এটা একটা ভেক্টর,
এটা মনে করো এ ভেক্টর, এবং হচ্ছে এটা আরেকটা ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর। তাহলে দেখি এই দুইটা ভেক্টরের মধ্যে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটিটা হচ্ছে কি, যে সিমিলারিটিটা যে ভেক্টর দুইটা দিক একই, ডিরেকশন একই, মান দুইটার আলাদা ঠিক আছে, বাট দিক একই। তো এইরূপ যদি দুইটা ভেক্টর একতলীয় ভেক্টর হয়, যে তাদের দিক একই কিন্তু মান আলাদা, তাহলে এই দুইটা ভেক্টরকে পরস্পর বলা হচ্ছে এ ভেক্টরের সদৃশ ভেক্টর বি এবং বি ভেক্টরের সদৃশ ভেক্টর হচ্ছে এ। ওকে, আচ্ছা, তো এইখানে তোমার মিলটা হচ্ছে দুইটা ভেক্টরের দিক একই, অমিলটা কোথায়? অমিলটা অবশ্যই দুইটা অসমমানের। ওকে, এখন কোনোভাবে যদি কোনো দুইটা ভেক্টর পরস্পর সদৃশ হয় এবং সামহাউ দুইটা ভেক্টরের মান এবং দিক সমান হয়, দুইটা ভেক্টরের মান এবং দিক দুটোই সমান হয়, তাহলে সেটাকে আমরা তখন সদৃশ ভেক্টর বলি না, তখন সেটাকে আমরা বলে দিই যে সেটা হচ্ছে পরস্পর সমান ভেক্টর। কথা বুঝতে পারছি? অর্থাৎ সদৃশ ভেক্টর হচ্ছে কি, যে দুইটি ভেক্টরের দিক একই হবে কিন্তু মান হবে আলাদা, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, তাহলে সেই ভেক্টর দুইটাকে আমরা পরস্পরের বলি সদৃশ ভেক্টর। আর সদৃশ ভেক্টর থেকে আমরা আসবো সমান ভেক্টরের ধারণায়। যদি দুইটি ভেক্টরের মান এবং দিক একই থাকে, তাহলে দুইটা ভেক্টরকে পরস্পরের আমরা বলবো হচ্ছে সমান ভেক্টর। আবার সদৃশ ভেক্টর অর্থাৎ দিক একই, এইরূপ সদৃশ ভেক্টর থেকে আরেকটি ধারণা পাই, সেটা হচ্ছে আমাদের বীরপ্রতীপ বা রেসিপ্রোক্যাল বা ব্যতিহার ভেক্টর। ব্যতিহার ভেক্টরটা কি? আচ্ছা, তার আগে বলো দেখি যে রেসিপ্রোক্যাল বলতে আসলে কি বোঝায়। তোমরা নিশ্চয়ই জানো কোনো একটি ভগ্নাংশের লবকে হর এবং হরকে লবে যদি রূপান্তর করো, তাহলে এটির বীরপ্রতীপ মান হচ্ছে এটি। ঠিক অনুরূপভাবে আমরা বীরপ্রতীপ ভেক্টর বলতে কি বুঝি? বীরপ্রতীপ ভেক্টর বলতে বুঝি, মনে করো একটি ভেক্টর যার মান হচ্ছে 5 একক। মনে করো এই ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 5 একক। আচ্ছা, তার আগে একটু ছোট্ট করে বলি, যেহেতু মান এবং দিক উভয় বৈশিষ্ট্যমণ্ডিত আমাদের একটি ভেক্টর রাশি, তার মানে আমরা যখন একটি ভেক্টর রাশিকে প্রতীকের সাথে এইভাবে প্রকাশ করি, তখন এর অর্থ হচ্ছে এর মধ্যে ওই ভেক্টর বা ওই রাশির মান এবং দিক উভয় রয়েছে, এবং শুধুমাত্র যদি এই ভেক্টরের মান নির্দেশিত করতে চাই, তাহলে আমরা সাধারণত মডুলাসের ভিতর ভেক্টরটা রাখি। অর্থাৎ এই প্রকাশে বোঝাচ্ছে যে ওই ভেক্টরের মান এবং দিক উভয় বিদ্যমান, বা এই প্রকাশে আমার মান এবং দিক উভয় প্রকাশ করতে হবে। বাট এই ভেক্টরের শুধু মান যদি তুমি নির্দেশিত করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে মডুলাসের ভিতরে ওই ভেক্টরটা স্থাপন করতে হবে, বা অধিকাংশ ক্ষেত্রে শুধু হচ্ছে আমরা বোল্ড হরফে হচ্ছে শুধু ওই ভেক্টরের প্রতীকটা লিখি আর কি, উপরের তীর চিহ্নটা দেই না। তো যাই হোক আর কি, তো একটি ভেক্টরের দিক কিভাবে নির্দেশিত হয়, যেটা আমরা একক ভেক্টরের সাহায্যে দেখব, এটা এখন আমরা দেখব না, আমরা হচ্ছে স্টেটমেন্ট 2 পড়াশোনা করার পরে দেখব। তো আমরা যেখানে ছিলাম, যে মনে করো কোন একটি ভেক্টরের মান হচ্ছে মনে করো 5 একক, কোন একটি ভেক্টরের মান হচ্ছে 5 একক, এটা হচ্ছে কোন একটা ভেক্টরের মান, এই ভেক্টরের মান। অপর একটা ভেক্টর যদি এ ভেক্টরেরই দিকের হয়, অর্থাৎ এ ভেক্টরেরই সমান্তরাল হয়, কিন্তু এর মান হচ্ছে, মনে করি এটা বি ভেক্টর, কিন্তু বি ভেক্টরের মান হচ্ছে 1/5 একক, তাহলে এই ভেক্টরের বীরপ্রতীপ ভেক্টর বলা হচ্ছে, এ ভেক্টরের বীরপ্রতীপ ভেক্টর বলা হচ্ছে বি কে। অর্থাৎ কেননা হচ্ছে এ ভেক্টরের মানের বীরপ্রতীপ হচ্ছে বি ভেক্টর। তাহলে আমরা বীরপ্রতীপ ভেক্টর কোনটাকে বলতেছি? বীরপ্রতীপ ভেক্টর বলতেছি রেসিপ্রোক্যাল। আচ্ছা, তাহলে যদি দুইটি ভেক্টর তার দিক হয় পরস্পর একই, কিন্তু তার মান হয় একে অপরের বীরপ্রতীপ বা রেসিপ্রোক্যাল, তাহলে তাকে পরস্পরের বীরপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর বলা হয়। তাহলে সদৃশ ভেক্টর থেকে আমরা পেলাম সমান ভেক্টরের ধারণা, এবং সদৃশ ভেক্টর থেকে পেলাম আমরা হচ্ছে রেসিপ্রোক্যাল বা ব্যতিহার ভেক্টরের ধারণা। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি বলা হয় আমরা সদৃশ ভেক্টরের সংজ্ঞা অনুসারে বলি কি, যে দুইটি ভেক্টরের দিক একই কিন্তু মান অসমান হইতে হবে। মান যদি সমান এবং হচ্ছে দিক একই হয়, তাহলে তারা পরস্পর সমান ভেক্টর, তখন তুমি তাকে সদৃশ ভেক্টর বলতে পারবা না।
আচ্ছা, সদৃশ ভেক্টরের একটা বিশেষ প্রকারভেদ সমান ভেক্টর বিষয়টা এমন না। সদৃশ ভেক্টর, সমান ভেক্টর, ব্যতিহার ভেক্টর, এই তিন ভেক্টরের দিক একই, বা মানের পার্থক্য রয়েছে। সদৃশ ভেক্টরে দুই ভেক্টরের মান আলাদা, অসমান। সমান ভেক্টরে দুই ভেক্টরের মান একই, এবং হচ্ছে বিরপ্রতীপ ভেক্টরে দুই ভেক্টরে একজন আরেকজনের মানের বিরপ্রতীপ। কিন্তু সদৃশ, সমান এবং বিরপ্রতীপ তিন ভেক্টরের দিক হবে একই। দিক একই বলতে তিন ভেক্টরের দিক না, তুলনা করা যেটাকে বলি আমরা, যে একটা ভেক্টরের সাথে অপর একটা ভেক্টর সদৃশ বলবো, একটা ভেক্টরের সাথে অপর একটা ভেক্টর বিরপ্রতীপ বলবো, একটা ভেক্টরের সাথে অপর একটা ভেক্টর সমান বলবো। অর্থাৎ যখন বলবো তখন আমরা অবশ্যই ভেক্টরের দিক একই হতে হবে এবং মান অনুযায়ী আমরা তার নামকরণ করব। ঠিক আছে, এবার আমি আসি অসদৃশ ভেক্টরে। আচ্ছা, তার আগে আমি সমান ভেক্টরের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যে আমরা স্টেটমেন্ট 3 অধীনে দুইটি ভেক্টর রাশির যোগ বা দুইটি ভেক্টর রাশির বিয়োগ দেখব। তো সেক্ষেত্রে তুমি যদি দুটি সমান ভেক্টরের বিয়োগ করো, তাহলে তুমি আরেকটা বিশেষ ভেক্টর পাবা, যে ভেক্টরটাকে বলা হয় শূন্য ভেক্টর। অথবা, আচ্ছা তার আগে পরের আলোচনায় আসি, আগে অসদৃশ ভেক্টরে আসি, তারপরে শূন্য ভেক্টর নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। কেননা ভেক্টরের আলোচনায় শূন্য ভেক্টর একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। অসদৃশ ভেক্টর তাহলে কি? অসদৃশ ভেক্টর হচ্ছে দুইটি ভেক্টর মানে পরস্পর একেবারে বিপরীত, একই তলীয়, মানে অসমান এবং তাদের দিক পরস্পর বিপরীত। মনে করো একটি ভেক্টর এ ভেক্টর এবং আরেকটি ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তা দেখো দেখি, এ ভেক্টর এবং বি ভেক্টর তারা পরস্পর সমতলীয়, অর্থাৎ এক তলে অবস্থান করতেছে, কিন্তু এ ভেক্টরের দিক যেদিকে, ঠিক বি ভেক্টরের দিক তার বিপরীত দিকে। অর্থাৎ দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি তুমি দুইটি ভেক্টরের আদি বিন্দু, অর্থাৎ এই দুইটা বিন্দু একই বিন্দুতে স্থাপন করো, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। ওকে, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, অর্থাৎ একেবারে পরস্পর বিপরীত। তো দুইটি অসদৃশ ভেক্টর আমি তখন বলবো যখন দুইটি ভেক্টরের মান হবে অসমান এবং দুইটি ভেক্টরের দিক হবে পরস্পর বিপরীত। পরস্পর বিপরীত কিন্তু ভিন্ন দিক না। অসদৃশ মানে এমন না যে একটার দিক আরেকটা দিকের সাথে মিল না, অবশ্যই বিপরীত হইতে হবে। দুইটা ভেক্টর পরস্পরের দিক বিপরীত হইতে হবে এবং দুইটা ভেক্টরের মান হইতে হবে অসমান। অর্থাৎ অসদৃশ ভেক্টর মানে দিক বিপরীত এবং হচ্ছে মান হইতে হবে অসমান। তবে দুইটা ভেক্টরকে পরস্পরের অসদৃশ ভেক্টর বলা হয়। এখন অসদৃশ ভেক্টর থেকে আমরা মূল যে কনসেপ্টটা, সেটা হচ্ছে কি, আমার দিক হইতে হবে বিপরীত। এখন আমরা মানের ভিন্নতা ভেদে আমরা অসদৃশ ভেক্টরের বিভিন্ন নামকরণ করব। যেমন যদি দিক বিপরীত হয় এবং মান সমান হয়, অর্থাৎ অসদৃশ ভেক্টর থেকে যদি মান এবং দিক, মান হয় একই কিন্তু দিক হয় বিপরীত, অর্থাৎ মনে করে একটি ভেক্টর এ ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, অপর আরেকটা ভেক্টর বি এদিকে ক্রিয়া করতেছে, কিন্তু দুই ভেক্টরের মান সমান, তাহলে এ ভেক্টরের রেসপেক্টে বি ভেক্টর হচ্ছে এ ভেক্টরের বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, এবং বি ভেক্টরের রেসপেক্টে এ ভেক্টর হচ্ছে বি ভেক্টরের বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। অর্থাৎ ঋণাত্মক ভেক্টর কি, কোনো একটি ভেক্টরের যদি দিক হয় বিপরীত এবং তাদের মান হয় সমান, তাহলে সেই ভেক্টরকে আমরা বলি হচ্ছে বিপরীত ঋণাত্মক ভেক্টর। তাহলে অসদৃশ ভেক্টরের সাথে আমার বিপরীত ভেক্টরের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তাদের মানের, অর্থাৎ অসদৃশ ভেক্টরের মান হবে অসমান এবং বিপরীত ভেক্টরের মান হবে একই, পরস্পর একই। দুইটা ভেক্টর যে দুইটা ভেক্টরের আমি তুলনা করব, এবং অসদৃশ ভেক্টরেরও দিক হবে একই, দিক হবে বিপরীত, এবং হচ্ছে বিপরীত বা ঋণাত্মক ভেক্টরেরও দুইটা ভেক্টরের দিক হবে পরস্পর বিপরীত। তাহলে সেটাকে আমরা বলি অসদৃশ ভেক্টর। তাহলে অসদৃশ ভেক্টর কি বোঝা গেল। এখন কথা হচ্ছে, তুমি যদি দুইটি ঋণাত্মক ভেক্টর যোগ করো, তাহলেও তুমি একটি শূন্য ভেক্টর পাবা। তো এই বিষয়টাকে একটু চিন্তা করো, এইভাবে দেখো দেখি, যে তুমি এক পাশে দাঁড়ায় আছো এবং তোমার একটা হাত ধরে তোমার এক বন্ধু এদিকে 10 নিউটন বলে টানতেছে, আরেক বন্ধু ঠিক তার বিপরীত দিকে 10 নিউটন বলে টানতেছে। তাহলে তুমি কোন দিকে যাবা বলো দেখি? তুমি নিশ্চয়ই কোনো দিকেই যাবা না, কেননা পরস্পর তোমার উপরে দুইটা বিপরীতমুখী সমান বল কাজ করতেছে। তো এই যে দুইটা বলের লব্ধি বল হবে শূন্য,
কিন্তু তোমার কোনো দিক নাই, তাই শূন্য ভেক্টরের কোনো দিক নাই, নির্দিষ্ট করে কোনো দিক নাই, এবং শূন্য ভেক্টরের মান শূন্য। তো শূন্য ভেক্টরের বেশ তাৎপর্য রয়েছে। আমরা যখন ভেক্টরের গুণ শিখবো তখন শূন্য ভেক্টর আমরা হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা বহন করে দেখব। আবার দুইটি ভেক্টরের যখন যোগ করব বা বিয়োগ করব সেক্ষেত্রেও শূন্য ভেক্টর একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে, এটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা অসদৃশ ভেক্টর কি বুঝলাম। এখন সমতলীয় ভেক্টর কি এটা একটু বোঝার চেষ্টা করি। সমতলীয় ভেক্টর হচ্ছে একটি তলে অবস্থানরত যতগুলো ভেক্টর আছে সমস্ত ভেক্টর পরস্পর সমতলীয় ভেক্টর। অর্থাৎ তুমি এই যে হোয়াইট বোর্ডটা এটাকে একটা তল বিবেচনা করো, তাহলে এই ভেক্টর, এই ভেক্টর, এই ভেক্টর, দেখো দেখি তিনটা ভেক্টরই কিন্তু পরস্পরের দিক আলাদা, পরস্পরের চিন্তা করো মানও আলাদা, বাট তারা সমতলীয় ভেক্টর, অর্থাৎ তারা একই তলে অবস্থান করতেছে। তাহলে আমি কি চিন্তা করতে পারি এইভাবে, দেখো দেখি সদৃশ ভেক্টরও সমতলীয় ভেক্টর, অসদৃশ ভেক্টরও সমতলীয় ভেক্টর, সমান সমান ভেক্টর সমতলীয় ভেক্টর, অসমান ভেক্টর সমতলীয় ভেক্টর। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা মনে রাখবা, সেটা হচ্ছে দুইটি ভেক্টর দ্বারা কেবল একটি তল তৈরি করা সম্ভব। আবারও বলতেছি কি, দুইটি ভেক্টর দ্বারা কেবল এবং কেবলমাত্র একটি তল তৈরি করা সম্ভব। ওকে, আচ্ছা, তাহলে আমরা পুরো আলোচনাটাকে যদি একটু সাম আপ করার চেষ্টা করি, তাহলে সদৃশ ভেক্টর, অসদৃশ ভেক্টর, সমতলীয় ভেক্টর। সদৃশ ভেক্টর হচ্ছে কি দিক একই, মান আলাদা, এবং সদৃশ ভেক্টরের আন্ডারে আমরা পেলাম সমান ভেক্টর, অর্থাৎ দিক একই, মান একই, বিপ্রতীপ ভেক্টর, দিক একই, মান পরস্পরের বিপ্রতীপ। অসদৃশ ভেক্টর, দিক পরস্পর বিপরীত, মান অসমান, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, দিক পরস্পর বিপরীত এবং মান পরস্পর সমান। এবং সমতলীয় ভেক্টর কি একই তলে অবস্থানরত যত ভেক্টর আছে সমস্ত ভেক্টর হচ্ছে এক তলীয় বা সমতলীয় ভেক্টর। এখন আরেকটা বিশেষ ধরনের ভেক্টর আছে, সেটা হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টরটা অনেকটা এরকম, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কোনো একটি রেখার অন্তর্ভুক্ত কোনো একটি ভেক্টর, ওই রেখাটাকে বলা হচ্ছে এ ভেক্টরের ধারক রেখা। এখন দেখো দেখি তুমি এই ধারক রেখায় তুমি অসংখ্য ভেক্টর অঙ্কন করতে পারবে না। অর্থাৎ একটি ধারক রেখার অন্তর্গত অনেকগুলি ভেক্টর বা অনেকগুলি ভেক্টরের যদি ধারক রেখা একটি হয়, তাহলে ওই পরস্পরের সবগুলো ভেক্টরকে বলা হচ্ছে যে তারা সমরেখ ভেক্টর বা সমরেখ ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, এর বাইরেও বিশেষ কিছু, আমরা কিন্তু এগুলো স্বাধীন ভেক্টর নিয়ে আলোচনা করতেছি, এগুলা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর নয়। আমরা সীমাবদ্ধ ভেক্টরের অধীনে দেখব অবস্থান ভেক্টর কাকে বলে, আমরা দেখব হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর কি, আমরা দেখার চেষ্টা করব হচ্ছে সরণ ভেক্টর কি। ঠিক আছে, তাহলে আমরা আসলে প্রথম আলোচনায় খুব বেশি একটা খুব কনসেপচুয়াল আলোচনা নাই, জাস্ট হচ্ছে এইটা আমরা ভেক্টর রাশিকে কিভাবে গাণিতিক উপায়ে প্রকাশ করলাম তার একটা উপায়। তাহলে আমরা কি করলাম, আমরা জ্যামিতিক উপায়ে প্রকাশ করি আদি বিন্দু এবং শীর্ষবিন্দু, এটি একটি ভেক্টর এ ভেক্টর, এই ভেক্টরের এই ভেক্টরটাকে, এই বিন্দুটাকে বলা হচ্ছে আদি বিন্দু, এই বিন্দুটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। এগুলোর অনেক নাম আছে, যেমন এটাকে বলা হচ্ছে তোমার লেস, এটাকে বলা হয় হেড। আবার হচ্ছে তুমি এই ভেক্টরটাকে বলতেছো স্বাধীন ভেক্টর কখন, যখন তুমি এই ভেক্টরটাকে মান এবং দিকে অপরিবর্তিত রেখে মুভ করতে পারতেছো। এবং এই জ্যামিতিক উপায়ে প্রকাশিত ভেক্টরের প্রতীক রূপের হচ্ছে প্রকাশ এটা। অর্থাৎ একটি প্রতীক রূপে যদি ভেক্টরকে এইভাবে প্রকাশ করি, তাহলে এই প্রতীকের মধ্যে নিহিত আছে ওই ভেক্টরের মান এবং ওই ভেক্টরের দিক। তো এই ভেক্টরের যদি শুধুমাত্র আমি মানকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে আমাকে ওই ভেক্টরকে মডুলাসের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে বোঝাচ্ছে এই ভেক্টরের শুধু মান, এবং এই ভেক্টরের দিক বলতে বোঝায় এই ভেক্টরের একটি একক ভেক্টর। তো এই ভেক্টরের একটি একক ভেক্টর কিভাবে বের করব সেটা বোঝার আগে আমরা স্টেটমেন্ট 2 এ আসব। তারপরে আমরা দেখব যে একটি ভেক্টরের মানকে শুধুমাত্র মড এ দিয়েই প্রকাশ করা যায়, কিন্তু একটি ভেক্টরের দিককে কিভাবে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমরা স্টেটমেন্ট 2 এ প্রবেশ করি।
আমাদের স্টেটমেন্ট কি ছিল? আমাদের 2 নম্বর স্টেটমেন্ট ছিল যে আমরা ভেক্টর রাশিকে অনেকগুলো মানের একটা সুসংজ্ঞায়িত একটা ক্রম অনুযায়ী প্রকাশ করতে পারি। এবং এর অধীনে আমরা দেখছিলাম, আমরা স্টেটমেন্ট 1-এ দেখলাম কি, যে একটি ভেক্টর রাশিকে কিভাবে আমি জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে পারি। এখন আমি এই জ্যামিতিক উপায়ে প্রকাশ করব, ঠিক আছে, কিন্তু আমি একটি ভেক্টরকে কিভাবে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ ইউক্লিডিয়ান জ্যামিতিতে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কিভাবে একটি ভেক্টর রাশিকে উপস্থাপন করব বা স্থাপন করে সেই ভেক্টর রাশির বিভিন্ন গাণিতিক অপারেশন চালনা করব, অর্থাৎ দুইটি ভেক্টর রাশির যোগ করব, দুইটি ভেক্টর রাশির বিয়োগ কিভাবে সম্ভবপর হবে আমার হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, সেটা দেখার চেষ্টা করব। তার আগে আমরা নিশ্চয়ই জানি যে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি। কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে পরস্পর তিনটি রেখা যদি লম্বভাবে পরস্পরকে ছেদ করে একটি বিন্দুতে, তাহলে সেইটাকে আমি একটি ব্যবস্থা হিসেবে চিন্তা করতে পারি। যেমন এখানে যদি চিন্তা করি, তাহলে দেখি আমি পরস্পর তিনটা অক্ষ বরাবর, এখানে 3 অক্ষ বরাবর 3 ডাইমেনশনাল একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করতে পারি। অর্থাৎ একটাকে বলতে পারি আমি এক্স অক্ষের ধনাত্মক দিক, একটাকে বলতে পারি ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আরেকটাকে বলতে পারি আমি জি অক্ষের ধনাত্মক দিক। তো তার ঠিক বিপরীত দিকটাও রয়েছে। তো আমরা এটা ছোটবেলা থেকেই পড়াশোনা করে আসছি, প্রায় ক্লাস 8 থেকে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে জানাশোনা আমাদের। যারা গণিত নিয়ে বা যারা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, অবশ্যই বিজ্ঞান যারা ক্লাসটা করতেছো বিজ্ঞান নিয়েই পড়াশোনা করছো দশম শ্রেণীতে। তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে মোটামুটি পরিচিত, তাই আমি খুব খুব সাধারণ একটা আলোচনা প্রথমে দেওয়ার চেষ্টা করি এবং সেটাকে কিভাবে আমি ভেক্টর রূপে প্রকাশ করব একটু দেখার চেষ্টা করি। দেখি আমাদের বোর্ডটা যেহেতু 2 মাত্রিক, তার মানে আমি এখানে কেবল 2টা অক্ষ সুন্দরভাবে স্থাপন করতে পারবো, তাই নয় কি? এই যে 2টি রেখা পরস্পরকে সমকোণে ছেদ করছে, তাহলে আমরা বলি এটা হচ্ছে মূল বিন্দু ও, এবং এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা এটাকে বলি এক্স অক্ষের ধনাত্মক দিক, এটাকে বলি এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটাকে বলি আমরা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটাকে আমরা বলি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এবং মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 এবং 0। এবং এই স্থানাঙ্ক আমরা পেয়ার করি কিসের সাহায্যে? এক্স এবং ওয়াই এই পেয়ার বা জোড়, ক্রমজোড় হিসেবে আমরা চিন্তা করি। অর্থাৎ এক্স বিন্দুর একটা বিন্দুর অবস্থান এক্স অক্ষ বরাবর কতটুকু এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু। আমি এখানে 3 অক্ষ বরাবর দেখাচ্ছি না, আমি 2 অক্ষ বরাবরই দেখাচ্ছি। তো আমরা যদি এই যে এই স্থানাঙ্ক অবস্থায় যদি এই বিন্দুর অবস্থান নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে প্রকাশ করি? আমরা এটাকে আমরা 4টে চতুর্ভাগ বা রিজিয়ন হিসেবে চিন্তা করতে পারি, যে এই চতুর্ভাগে যতগুলা বিন্দু স্থাপিত হবে সমস্ত বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের রিজিয়ন হিসেবে চিন্তা করি আমরা। এবং এটাকে চিন্তা করি এক্স অক্ষের ঋণাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের রিজিয়ন। ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের রিজিয়ন বা চতুর্ভাগ বা কোয়াড্রেট যেটাকে বলি আমরা। এবং এটা হচ্ছে আমার এক্স অক্ষের পজিটিভ দিক, ওয়াই অক্ষের নেগেটিভ দিকের কোয়াড্রেট। তাহলে আমরা যদি এই বিন্দুর স্থানাঙ্ক চিন্তা করি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক নিশ্চয়ই আমরা জানতেছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে তার অবস্থান এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে তার অবস্থান। তাহলে এটাকে আমরা বলি এক্স এবং ওয়াই। তাহলে একই দূরত্বে যদি আমি এই কোয়াড্রেটে একটা বিন্দুর স্থান নির্ধারণ করার চেষ্টা করি স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে এটাকে আমরা বলি মাইনাস এক্স এবং হচ্ছে ওয়াই। তাহলে দেখি এইটার সাথে এটার যা ডিফারেন্স হচ্ছে, এখানে মাইনাস দিছি আমি। অর্থাৎ মাইনাস বলতে বোঝাচ্ছে কি? মাইনাস বলতে বোঝাচ্ছে এই বিন্দুটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের রিজিয়নে আছে এবং ওয়াই অক্ষের পজিটিভ দিকে। তাহলে স্পষ্টভাবে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাই নাকি? প্রথম চতুর্ভাগে এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। এখন হচ্ছে আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে কি, যে আমরা একটি বিন্দুকে স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করব। তো আমরা দেখলাম যে আমরা এইখানে যদি একটা বিন্দুর অবস্থান থাকে, তাহলে আমার এক্স এর স্থানাঙ্ক হবে হচ্ছে ঋণাত্মক এবং ওয়াই এর স্থানাঙ্ক হবে ধনাত্মক। তো এখানে একটা স্পষ্ট যেটা বিষয়, সেটা হচ্ছে আমি এই যে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়
এক্স এবং ওয়াই এর পূর্বে প্লাস এবং মাইনাস দিয়ে আমি ওই বিন্দুর অবস্থানের দিক নির্দেশ করতেছি। অর্থাৎ তোমাকে যদি বলি আমি যে কোনো একটা বিন্দুর অবস্থান হচ্ছে -3, -2, এটা হচ্ছে তোমার একটা বিন্দুর স্থানাঙ্ক, তাহলে বলো দেখি এই বিন্দুর অবস্থান কোন রিজিয়নে বা কোন চতুর্ভাগে হবে। নিশ্চয়ই দেখতেছো যে এক্স এর রিজিয়ন হচ্ছে ঋণাত্মক দিক, ওয়াই এরও ঋণাত্মক দিক, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো যে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এখানে মাইনাস বলতে আমি কি বোঝাচ্ছি, যে এক্স এর দিক কোন দিকে, ধনাত্মক না ঋণাত্মক দিকে, এবং ওয়াই এর দিক কোন দিকে, ধনাত্মক না ঋণাত্মক দিকে। তো এটা আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দিক নির্দেশ করার জন্য আমরা প্লাস মাইনাস ব্যবহার করতেছি। তো আমরা এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে আমরা একটি ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করি। তো এই ভেক্টর রাশিকে একটি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রিপ্রেজেন্ট করার জন্য তোমার যে ধারণাটা প্রথমে স্পষ্ট থাকা দরকার সেটি হচ্ছে আয়ত একক ভেক্টর নামে একটি কনসেপ্ট। আয়ত একক ভেক্টর, তো আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে আয়ত একক ভেক্টর আসলে কি। ওকে, আচ্ছা, আবার পুনরায় আমরা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এখন দেখো দেখি তুমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই মূল বিন্দু থেকে এই দিকটাকে বলো এক্স অক্ষের ধনাত্মক দিক, এবং এই দিকটাকে বলো এক্স অক্ষের ঋণাত্মক দিক। অনুরূপভাবে এই দিকটাকে বলো এক্স অক্ষের ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এবং এই অংশটাকে বলো ওয়াই অক্ষের হচ্ছে ঋণাত্মক দিক। এখন আয়ত একক ভেক্টর বলতে আসলে কি বোঝায় চিন্তা করো, যে আমার এক্স অক্ষের প্রত্যেকটা এক একক দূরত্ব যদি আমি এগিয়ে যাই, সাপোজ ধরো এই বিন্দুর অবস্থান 5, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, চিন্তা করো তাহলে এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর কত একক গেছে, 5 একক। তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় নিশ্চয়ই বলছো যে +5, কিন্তু আমরা এখন একটি নতুন ধারণার নেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর আমি একটি একক ভেক্টর চিন্তা করব। এখন মনে করো এই যে 1 একক দূর, মনে করো এক্স এর দিকটাকে তুমি আই দ্বারা চিহ্নিতকরণ করতেছো, অর্থাৎ তোমাকে যদি বলে আই দিকে যাও তাহলে তুমি বুঝতেছো যে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছ। তোমাকে যদি আমি বলি যে দিকে যাও তাহলে তোমাকে বলবো আমি যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছ। কিন্তু শুধু যদি তোমাকে আমি আই বলি তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছ তো বটে, বাট কত একক যাচ্ছ স্পষ্ট নয়। ঠিক অনুরূপ ভাবে তোমাকে যদি আমি বলি যে মূল বিন্দু থেকে মাইনাস জে দিকে যাও, তাহলে তুমি এটা বুঝতেছো যে তুমি এক্স অক্ষের জে না, এটা হচ্ছে আই, -i। ওকে, মার্কারও ট্রাবল করতেছে, যাই হোক, তাহলে তুমি স্পষ্টভাবে বুঝতেছো যে তুমি মূল বিন্দু থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছ, কত একক যাচ্ছ। তো এই জিনিসটা তোমাকে যদি এখন বলি আমি যে আই এর মান হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 একক, কিন্তু তোমাকে যেতে হবে টোটাল 5 একক, তাহলে তুমি টোটাল কত আই যাবা, 5 আই যাবা। তো এই যে আই বা আমরা ওয়াই অক্ষ বরাবর যেটাকে ধরি জে, এবং জেড অক্ষ বরাবর যেটাকে ধরি আমরা কে, তো এই ভেক্টরগুলা যখন আমি তার উপর একটা ক্যাপ চিহ্ন দেই, এটা আমি অবশ্যই এটা মাথায় রাখো যে আমি সরলীকরণ করার চেষ্টা করতেছি বিষয়টা, যে মূল বিন্দু থেকে এক্স অক্ষের পজিটিভ দিককে আমি বলতেছি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আমি বলতেছি জে ক্যাপ, এবং মাইনাস হচ্ছে এক্স অক্ষ বরাবর বলতেছি মাইনাস আই ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর বলতেছি আমি কে ক্যাপ। তাহলে দেখো দেখি এই বিন্দুটার অবস্থান তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় অবশ্যই বলবা যে এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করতেছে, এবং আই ক্যাপ মানে কি এক্স অক্ষের এক ঘর সমান একদিকে, অর্থাৎ আই ক্যাপ বলতে বোঝাচ্ছে আই এর মান এক একক, এবং আই বলতে বোঝাচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে। তাহলে তোমাকে যদি আমি বলি 5 আই ক্যাপ, দ্যাট মিনস তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 একক দূরে অবস্থান করতেছো।
তোমাকে যদি আমি বলি 6 j, তাহলে তুমি বুঝতেছো যে তুমি ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরে গেছো। অর্থাৎ আমরা এই যে স্থানাঙ্ক ব্যবস্থার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জি অক্ষ বা জেড অক্ষ বরাবর এই যে একটি করে একক ভেক্টর, যে ভেক্টর নির্দেশ করতেছি সেই ভেক্টর গুলাই হচ্ছে আমার আয়ত একক ভেক্টর। অর্থাৎ আয়ত একক ভেক্টর হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ নির্দেশিত কিছু একক ভেক্টর যার মান হচ্ছে 1 একক, সর্বদাই 1 একক, এবং এক্স বরাবর আই ক্যাপ, এবং যদি এক্স এর ধনাত্মক দিক হয় তাহলে পজিটিভ আই ক্যাপ, এবং এক্স এর যদি নেগেটিভ দিক হয় তাহলে নেগেটিভ আই ক্যাপ। ঠিক অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ক্যাপ, ওয়াই অক্ষের পজিটিভ দিকে প্লাস জে ক্যাপ, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে মাইনাস জে ক্যাপ। ঠিক অনুরূপভাবে জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে তোমাকে এখন যদি আমি বলি এই বিন্দুর অবস্থান কোথায়, মনে করো এক্স অক্ষ বরাবর 5 একক দূরে গেছে, তার মানে এক্স বিন্দুর স্থানাঙ্ক 5, স্থানাঙ্ক যদি বলি বা ভেক্টর আকারে যদি প্রকাশ করি তাহলে 5 আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 6 জে ক্যাপ। কিন্তু আমরা এখানে প্লাস চিহ্ন যোগ করি। এখানে প্লাস চিহ্ন বা যোগ দেওয়ার মূল কারণ হচ্ছে আমি এখনই শিখবো, জাস্ট এখন বলি, বাট এটার ব্যাখ্যা এখনই শিখবো আমরা, যে এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দিকে যদি আমি একটি ভেক্টর নির্দেশিত করি তাহলে এই ভেক্টরটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। এবং এই অবস্থান ভেক্টরটার বা এই মূল ভেক্টরটার দুইটি উপাংশ পাওয়া যায়, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ এবং একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এবং এই দুই উপাংশের ভেক্টর যোগফল হচ্ছে এই মূল ভেক্টরটা। এবং আমরা এই 5 আই ক্যাপকে বলতেছি এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং 6 জে ক্যাপকে বলতেছি এই ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এবং ওই দুই উপাংশের ভেক্টর যোগফল হচ্ছে মূল ভেক্টরটা। ওকে, তাই আমরা এখানে যোগ চিহ্ন ব্যবহার করি। অর্থাৎ আমি এই যে একটি ভেক্টর, এই ভেক্টরটাকে যদি আমি এ ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি এ ভেক্টরটা হচ্ছে 5 আই ক্যাপ যোগ হচ্ছে 6 জে ক্যাপ। অর্থাৎ এই যে একটা ভেক্টরকে এই রূপে প্রকাশ করছি এটাকে আমরা বলি ভেক্টরের প্রতীকের সাহায্যে প্রকাশ, এবং এই যে এই রূপে যে প্রকাশ করছি এটাকে বলতেছি আমরা ওই ভেক্টরকে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করছি। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতেছি যে আমরা কিভাবে একটি ভেক্টরকে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতেছি। অর্থাৎ একটি ভেক্টরের 3টি অক্ষ বরাবর তার 3টি উপাংশ পাওয়া যায়, এবং এই 3 উপাংশের ভেক্টর যোগফল আকারে আমি মূল ভেক্টরটাকে লিখলে সেটাকে বলা হয় যে ওই ভেক্টরের কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। অর্থাৎ আমি যদি সরলীকরণ করে একটি ভেক্টর চিন্তা করি এ ভেক্টর, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল তার এক্স অক্ষ বরাবর উপাংশের মান, যেখানে হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে এ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে এ জেড কে ক্যাপ। অর্থাৎ একটি ভেক্টরের আমার উপাংশে প্রকাশ বা একটি ভেক্টরের উপাংশ ব্যবহার করে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার প্রকাশ হচ্ছে এই রূপ। ওকে, এখন দেখো আমরা আবার পুনরায় একটু কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ফিরে আসি। যদি তোমার এটা মূল বিন্দু হয়, তুমি নিশ্চয়ই জানো মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, এবং এটা হচ্ছে অপর একটা বিন্দু চিন্তা করো এ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স এবং ওয়াই। তাহলে তুমি কার্তেসীয় স্থানাঙ্ক অবস্থায় এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করছো? নিশ্চয়ই তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছো, যে এখানে একটা লম্ব টেনে সমকোণী ত্রিভুজ অঙ্কন করছো, করে অতিভুজ এবং এটা থিটা, তাই নয় কি? এবং তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে কি পেয়েছো দেখো দেখি। এইটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর ভুজদ্বয়ের পার্থক্য, এবং এটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর কোটিদ্বয়ের পার্থক্য। অর্থাৎ এতটুকের দৈর্ঘ্য হচ্ছে x2 মাইনাস x1, যেখানে আমি দেখতেছি x2 ইকুয়াল হচ্ছে x এবং x1 ইকুয়াল হচ্ছে 0, তাই না কি? অর্থাৎ x2 মাইনাস x1 ইকুয়াল, অর্থাৎ এতটুকুর মান হচ্ছে সিম্পলি x, এবং এতটুকুর মান হচ্ছে এতটুকুর মান y এই বিন্দুর, এবং এই বিন্দুর
ওয়াই এর মান হচ্ছে 0, অর্থাৎ হচ্ছে এখানে কোটিদ্বয়ের অন্তর হচ্ছে y2 মাইনাস y1, এখানে y2 ইজ ইকুয়াল y এবং y1 ইজ ইকুয়াল 0, অর্থাৎ y2 মাইনাস y1 ইজ ইকুয়াল হচ্ছে y। তাহলে দেখো দেখি এই সমকোণী ত্রিভুজের লম্ব ইজ ইকুয়াল y এবং ভূমি ইজ ইকুয়াল x, এবং এই যে ও এবং এ, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যদি চিন্তা করো r, তাহলে তুমি r ইজ ইকুয়াল কি লিখতে পারো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যবহার করি, যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাদের ভুজদ্বয়ের অন্তর যোগ হচ্ছে তাদের কোটিদ্বয়ের অন্তরের যোগফলের বর্গমূল। এখন দেখো দেখি আমরা এইটা মূল বিন্দু থেকে এই এ বিন্দুর দিকে যদি একটি ভেক্টর চিন্তা করি, যেখানে এ কে আমি ভেক্টর আকারে প্রকাশ করি এ ইজ ইকুয়াল এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, তাহলে এই মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যে ভেক্টরটাকে আমরা চিন্তা করি সেই ভেক্টরটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর। অর্থাৎ এই আর তখন একটি ভেক্টর হিসেবে নির্দেশিত হচ্ছে যার দিক হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকে। অর্থাৎ এখানে আর এর নামকরণ আমি কিভাবে করতেছি, আর এর নামকরণ করতে পারি আমি হচ্ছে অবস্থান ভেক্টর বা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ওকে, তাহলে তোমাকে যদি বলি যে এই আর ভেক্টরের মান কত, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ও বিন্দু থেকে এ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই তার মান, তাই নাকি, এবং তার দিক কি ভূমি থেকে থিটা ডিগ্রি কোণে। তাহলে এই অবস্থান ভেক্টরের তোমাকে যদি মানের কথা চিন্তা করি, তাহলে দেখো দেখি এ বিন্দুর স্থানাঙ্ক আই ক্যাপ বরাবর আমার আই এর অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক নির্দিষ্ট করতেছে, জে ক্যাপ বরাবর আমাকে জে নির্দিষ্ট করতেছে, কিন্তু ওইখানকার স্থানাঙ্ক কোনটা বা ওই বিন্দুর স্থানাঙ্ক জোড় কোনটা, এ এক্স এ ওয়াই এ জেড। অর্থাৎ আমি যদি এই সূত্রটাই এইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমি দেখব যে আর ভেক্টর বা অবস্থান ভেক্টরের মান ইজ ইকুয়াল রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টরের মান গেল। এবার আমি যদি অবস্থান ভেক্টরের দিক চিন্তা করি, তাহলে অবস্থান ভেক্টরের দিক শুধু থিটা করলে চিন্তা করলে হবে না। কেন হবে না চিন্তা করো, আমাদের এই অবস্থান ভেক্টরের দিক নির্দিষ্ট করার জন্য আমার একটা অনেক বড় একটা কনসেপ্ট বা একটা আইডিয়া মাথায় রাখতে হবে। চিন্তা করো দেখি যে এই আর ভেক্টরের মান তুমি যা পাইছো, কিন্তু আলটিমেটলি আর ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জি অক্ষ বরাবর তিনটা উপাংশের ভেক্টর যোগফলের সমষ্টি, তাই নয় কি? আচ্ছা, এখন বিষয়টা ক্লিয়ার করে জানার চেষ্টা করো। আমরা এখন অবস্থান ভেক্টর নিয়ে পড়াশোনা করতেছি। আমি মনে করি একটি ভেক্টর এ ইকুয়াল হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। অর্থাৎ এই এ ভেক্টরটা হচ্ছে কি একটি এই মূল বিন্দু থেকে এই যে এ বিন্দু অবধি এই ভেক্টরটা, তাহলে এই মূল বিন্দু থেকে এই বিন্দু অবধি যে ভেক্টরটা সেটাকে আমরা বললাম একটু আগে গিয়ে অবস্থান ভেক্টর, এবং অবস্থান ভেক্টরের মান হবে কি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখন আমি বললাম কি যে এই যে অবস্থান ভেক্টরের দিক কোন দিকে, এখন তোমাকে যদি অবস্থান ভেক্টরের দিক নির্দিষ্ট করতে বলে, তাহলে দেখো এই অবস্থান ভেক্টর এক্স অক্ষের সাথে একটা দিক বা এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, ঠিক অনুরূপ ভাবে জেড অক্ষ বরাবর একটা কোণ উৎপন্ন করছে। এখন তুমি যে কোনো অক্ষ বরাবর তার কোণ চিন্তা করতে পারো। এখন আমরা এটাই দেখব যে যে কোনো অক্ষ বরাবর কোণ নির্ণয় করতে গেলে আমি কিভাবে নির্ণয় করব, এবং যে কোনো অক্ষ বরাবর একটা অবস্থান ভেক্টরের কোণের সাথে পরস্পরের কিরূপ সম্পর্ক বিদ্যমান। এখন দেখার চেষ্টা করো,
আমি মনে করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবস্থান ভেক্টর আলফা গুণ উৎপন্ন করছে, তাহলে দেখি তুমি নিশ্চয়ই আর ইকুয়াল জানো এটা, অর্থাৎ হচ্ছে মড আর, এবং তুমি আলফার মান চিন্তা করো, তাহলে দেখি এটা সমকোণী ত্রিভুজ না যার এই কোণটা সমকোণ। তাহলে তুমি কজ আলফা ইকুয়াল কি লিখতে পারো, এতটুক মান। এখন বলো দেখি এতটুকের মান কত, জাস্ট এতটুকের মান হচ্ছে এই পুরো ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান না? তাহলে তুমি নিশ্চয়ই লিখতে পারো উপরে এ এক্স, নিচে লিখতে পারো হচ্ছে মড আর, কেননা সমকোণী ত্রিভুজের কস আলফা ইজ ইকুয়াল ভূমি ভাগ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবস্থান ভেক্টর যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা ইজ ইকুয়াল এক্স ওভার ওই অবস্থান ভেক্টরের মান। ঠিক অনুরূপভাবে তুমি যদি ওয়াই অক্ষের সাথে আলফা না, ওয়াই অক্ষের সাথে যদি তুমি বিটা কোণ চিন্তা করো, তাহলে তুমি নিশ্চয়ই এখান থেকে দেখবা যে কস বিটা ইজ ইকুয়াল লেখা যায় এ ওয়াই ওভার হচ্ছে মড আর। অনুরূপভাবে তুমি যদি জেড অক্ষের সাথে কোণ চিন্তা করো গামা কোণ, তাহলে নিশ্চয়ই দেখবা যে কস গামা ইজ ইকুয়াল হচ্ছে এ জেড ওভার হচ্ছে মড আর। এটা আমি আর দেখাইলাম না, এই দুইটা তুমি একটা সমকোণী ত্রিভুজ থেকে তুমি যদি জেড অক্ষ বরাবর একটা সমকোণী ত্রিভুজ নাও এবং কোসাইন কোণের মান নাও, তাহলে অবশ্যই তুমি এগুলাই পাবা। যেমন এই ত্রিভুজের জন্য এইটা আর এইটার অনুপাত পাচ্ছ কজ আলফা, ঠিক অনুরূপভাবে এই ত্রিভুজের জন্য এইটা আর এইটার মান পাচ্ছ কজ আলফা। ঠিক অনুরূপভাবে তুমি জেড অক্ষ বরাবর একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, তাহলে তুমি এটাই পাবা। তাহলে দেখি তুমি একটি অবস্থান ভেক্টর অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর দিকে কোনো একটি ভেক্টর, এই ভেক্টরের তুমি মান পাচ্ছ, অর্থাৎ অবস্থান ভেক্টরের মান পাচ্ছ তুমি এটা, এবং ওই ভেক্টরটা তিনটি অক্ষের সাথে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ, এক্স অক্ষের ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে বিটা কোণ, এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে তাদের মানটা হবে এটা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানার চেষ্টা করব যে দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন এবং দিক কোণ বা ডিরেকশন অ্যাঙ্গেল, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই দুইটা জিনিস কি। কেননা দিক কোসাইন এবং দিক ডিরেকশন বা অ্যাঙ্গেলটা এই কনসেপ্ট থেকে মোটামুটি রকম ভাবে বেশ ভালো ম্যাথ আসে এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। যে দিক কোসাইন এবং এই দিকের কোণ, অর্থাৎ হচ্ছে দিক ডিরেকশন এবং হচ্ছে অ্যাঙ্গেল, দুইটা জিনিস এক না, একটু জানার চেষ্টা করি। আচ্ছা, এতটুকু তো বুঝছো। তাহলে আমরা এখন আসি যে একটি অবস্থান ভেক্টর তিনটি অক্ষের সাথে যদি আলফা, বিটা এবং গামা উৎপন্ন করে, আলফা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ অবস্থান ভেক্টর, বিটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এবং গামা হচ্ছে জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তাহলে আমরা কস আলফা ইকুয়াল পাইলাম কি, কস আলফা ইকুয়াল পাইলাম এ এক্স এবং অবস্থান ভেক্টরটার মান। কস বিটা ইকুয়াল পাইলাম কি, এ ওয়াই এবং হচ্ছে ওই ভেক্টরটার মান, এবং কস গামা ইকুয়াল পাইলাম কি, এ জেড এবং হচ্ছে ওই ভেক্টরটার মান। ওকে, এখন দেখি তুমি যদি এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে দেখো তুমি কস আলফার উপরে স্কোয়ার করো, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কস স্কোয়ার বিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার গামা। তাহলে দেখি এখানে কি পাবা, তুমি যদি স্কোয়ার করো, এখানে স্কোয়ার করলে পাবা এ এক্স স্কোয়ার ওভার হচ্ছে আর এর স্কোয়ার। ঠিক অনুরূপভাবে এখানে কি পাবা, যে এ এক্স এ ওয়াই স্কোয়ার, এখানে পাবা তুমি আর এর স্কোয়ার। ঠিক অনুরূপভাবে তুমি যদি কস গামার উপরে স্কোয়ার করো, তাহলে কি পাবা, এ জেড স্কোয়ার এবং হচ্ছে আর স্কোয়ার। তাহলে দেখি তুমি যদি এই তিনটায় যোগ করো,
তাহলে পাবা কি, পাবা হচ্ছে আর স্কোয়ার, এবং এখানে পাবা কি, এখানে পাবা এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ জেড স্কোয়ার প্লাস পাবা হচ্ছে, সরি এখানে এ জেড না, আচ্ছা এ ওয়াই একই জিনিস, এখানে পাবা হচ্ছে এ ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো দেখি, তুমি কিছুক্ষণ আগে দেখছো কি যে আর ইজ ইকুয়াল কি, আর স্কোয়ার ইজ ইকুয়াল তুমি লিখতে পারো এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখছি আর ইজ ইকুয়াল রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। অতএব তাহলে তুমি আর স্কোয়ার ইজ এটা লিখতে পারো, তাহলে এইটা ইজ ইকুয়াল কি লিখতে পারো আর স্কোয়ার, তাহলে উপরে লিখতে পারো আর স্কোয়ার এবং নিচেরও আলটিমেট মান হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 1। অতএব তুমি একটি অবস্থান ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি যথাক্রমে আলফা, বিটা এবং গামা তিনটা কোণ উৎপন্ন করে, তাহলে তাদের তিন কোণের কোসাইন মানের যোগফল হচ্ছে 1, না সরি, তিন কোণের কোসাইন মানের বর্গের যোগফল হচ্ছে অবশ্যই 1 হবে। এবং 1 কিভাবে আমরা দেখলাম, এটা হচ্ছে তিন কোণের মধ্যবর্তী সম্পর্ক, এবং এই সম্পর্কে স্থাপন করে আমরা বেশ কিছু সম্পর্ক বা বেশ কিছু হচ্ছে গাণিতিক সমস্যা দেখবো। আচ্ছা তাহলে এই দিক থেকে আমরা আরেকটা যেটা জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে কোণ এবং হচ্ছে কোসাইন মান বা কোসাইন দিক দুইটা কি। একটা আমরা দেখব হচ্ছে কোসাইন ডিরেকশন, আরেকটা দেখবো আমরা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল, ডিরেকশন এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো দেখি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটু জানা বা বোঝার চেষ্টা করো যে কোসাইন ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে। তুমি কিছুক্ষণ আগে পাইছো কি যে কস আলফা ইজ ইকুয়াল হচ্ছে এ এক্স ওভার মড আর। তুমি জাস্ট এই যে কস আলফা এই পুরোটাকে বলতেছে কোসাইন ডিরেকশন, এই পুরোটাকে বলা হচ্ছে কোসাইন ডিরেকশন। তুমি যদি কোসাইন ডিরেকশনকে এই কস আলফা ইজ ইকুয়াল এল ধরো, তাহলে এইটা ইজ ইকুয়াল তোমার এল। ঠিক অনুরূপভাবে কস বিটা ইজ ইকুয়াল তুমি ধরো এ ওয়াই ওভার হচ্ছে মড আর, তাহলে এটা ইজ ইকুয়াল যদি ধরো তুমি এম, এবং কস গামা ইজ ইকুয়াল যদি তুমি ধরো এ জেড মড আর, তাহলে এটাকে তোমাকে যদি ধরো এন, তাহলে এল এম এন এরা হচ্ছে কোসাইন ডিরেকশন, অর্থাৎ কস আলফা এর মানটা বা এর অনুপাতটা, এই অনুপাতটা হচ্ছে কোসাইন ডিরেকশন। তাহলে ডিরেকশন অ্যাঙ্গেল কোনটা, ডিরেকশন অ্যাঙ্গেল হচ্ছে শুধু আলফা বা কোণের মান, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল তুমি কি লিখতে পারো কস ইনভার্স মড এক্স ওভার হচ্ছে আর। ঠিক অনুরূপভাবে বিটা ইজ ইকুয়াল লিখতে পারো গামা ইজ ইকুয়াল লিখতে পারো। এই আলফাটা বা বিটাটা বা গামাটা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল, এবং কোসাইন ডিরেকশন হচ্ছে তোমার অ্যাঙ্গেলের সাথে কোসাইন মানটা, অর্থাৎ তুমি কস আলফা ইজ ইকুয়াল এল লিখতে পারো অথবা এক্স ওভার মড আর ইজ ইকুয়াল এল লিখতে পারো। তাহলে আমরা কিছুক্ষণ আগে এই তিন কোণের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা দেখছি যে কস আলফা, কস বিটা এবং কস গামার বর্গের সমষ্টি হচ্ছে ইজ ইকুয়াল 1। অতএব তুমি এটা ইজ ইকুয়াল যেহেতু এটা লিখতে পারো, অতএব তুমি লিখতে পারো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 1। ওকে, তাহলে আমি স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে স্থাপন করি এবং সেই ভেক্টরটাকে কিভাবে তার তিনটি অক্ষ বরাবর উপাংশের মানের ভেক্টর যোগফল আকারে প্রকাশ করি, এবং সেই স্থানাঙ্ক ব্যবস্থায় উপস্থাপিত একটি ভেক্টরের উপাংশ ব্যবহার করে সেই ভেক্টরের মান নির্ণয় করি, এবং সেই ভেক্টরের মানের সাহায্যে এবং সেই ভেক্টরের এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বা জি অক্ষ তার সাথে যদি যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে, তাহলে তাদের মধ্যে পরস্পর সম্পর্ক কোনটা এটা শিখলাম। প্লাস হচ্ছে অবস্থান ভেক্টরের কোসাইন ডিরেকশন এবং অবস্থান ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল কি এটা জানার চেষ্টা করলাম। এখন আমরা দেখি একটু যে সরণ ভেক্টর কি। আচ্ছা, অবস্থান ভেক্টরকে কিন্তু ব্যাসার্ধ ভেক্টর বলা হয়
এবং অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। কেন? কেননা তুমি যদি একটি অবস্থান ভেক্টরকে মনে করো এটা মূল বিন্দু এটা, এবং এটা এ বিন্দু, অর্থাৎ এই যে এই ভেক্টরটাকে তুমি এক তল থেকে অন্য তলে নিয়ে যাও, তাহলে মূল বিন্দু থেকে কিন্তু মূল ভেক্টরটার স্থানচ্যুতি ঘটবে, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর তখন আমি আর বলতে পারবো না, অর্থাৎ তখন সেটার অবস্থান ভেক্টর থাকবে না। তাই অবস্থান ভেক্টরের আদি বিন্দু ফিক্সড, এবং সেটা হবে অবশ্যই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুতে। তাই অবস্থান ভেক্টর একটি আবদ্ধ বা সীমাবদ্ধ ভেক্টর, এবং অবস্থান ভেক্টরকে যেহেতু ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, তাই ব্যাসার্ধ ভেক্টরও একটা হচ্ছে সীমাবদ্ধ বা আবদ্ধ ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কসাইন ডিরেকশন অ্যাঙ্গেল বোঝার চেষ্টা করলাম। আমরা এরপরেই যে কনসেপ্ট শিখলাম সেই কনসেপ্টের উপরে ভিত্তি করে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তার আগে আমরা একটু সরণ ভেক্টর কি সেটা জানার চেষ্টা করি। তোমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিশ্চয়ই দেখছো যে মূল বিন্দুর সাপেক্ষে যদি এটা একটা বিন্দু হয় এ বিন্দু, এবং এ বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 y1, এবং মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2 y2, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিশ্চয়ই তুমি দেখছো যে x2 মাইনাস x1 এবং হচ্ছে y2 মাইনাস y1, তাই নয় কি? আচ্ছা, তাহলে এ বি এর দূরত্ব তুমি নিশ্চয়ই জানো, কিন্তু তোমাকে যদি দুইটি ভিন্ন ভিন্ন অবস্থান ভেক্টর দেয়, তুমি মনে করো এই মূল বিন্দুর সাপেক্ষে একটি এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টরের ও এ ভেক্টরের অবস্থান ভেক্টর, এটা চিন্তা করো, এবং মূল বিন্দুর সাপেক্ষে এই একটা ভেক্টরকে চিন্তা করো, এটা চিন্তা করো, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, অর্থাৎ হচ্ছে ও বি। তাহলে দেখো দেখি এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর কি ও এ, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর কি ও বি। তাহলে তোমাকে যদি বলে যে এই এ বি, এই দুই ভেক্টরের এ বি এর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে তুমি কি করবা? সিম্পলি এটাকে তুমি এ এক্স টু মাইনাস এ এক্স ওয়ান আই ক্যাপ আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি? দেখলাম যে হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি হয় ও এ, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি হয় ও বি, এবং এ ভেক্টরকে যদি আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করি এ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে এ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে এ জেড কে ক্যাপ, এবং হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি প্রকাশ করি হচ্ছে বি এক্স আই ক্যাপ যোগ হচ্ছে বি ওয়াই জে ক্যাপ যোগ হচ্ছে বি জেড কে ক্যাপ, তাহলে সেক্ষেত্রে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, বা এ দুই বিন্দুর অবস্থান সরণ ভেক্টর কত, যেটাকে আমরা বলি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে এই যে দুইটা অবস্থান ভেক্টর যদি তোমার দেয়া থাকে, তাহলে দুই ভেক্টরের মধ্যবর্তী যে এই যে শীর্ষবিন্দুর দূরত্ব, এটাকে বলতেছে তুমি দুই অবস্থান ভেক্টরের সরণ, বা দুই ভেক্টরের মধ্যবর্তী সরণ ভেক্টর। ওকে, তাহলে সরণ ভেক্টর ইকুয়াল পাচ্ছি কি এ, আচ্ছা এ এক্স টু না, এখানে যেহেতু বি এক্স বলছি, তাহলে সরণ ভেক্টর ইকুয়াল হবে হচ্ছে যে ডেল আর ইকুয়াল আর টু মাইনাস হচ্ছে আর ওয়ান, এটা ইকুয়াল পাবো আমরা হচ্ছে বি এক্স মাইনাস হচ্ছে এ এক্স আই ক্যাপ যোগ হচ্ছে বি ওয়াই মাইনাস হচ্ছে এ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে বি জেড মাইনাস এ জেড কে ক্যাপ। এটা তোমরা করছো, তোমরা যেমন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখছো, ঠিক অনুরূপ ভাবে আমরা জাস্ট এখানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ স্থাপন করছি। ঠিক আছে, তাহলে আজকের পুরোপুরি লেকচারে আমরা কি জানার চেষ্টা করলাম বা কি শেখার চেষ্টা করলাম? এক হচ্ছে আমরা কিভাবে ভেক্টর রাশিকে জ্যামিতিক উপায়ে উপস্থাপন করি, দুই হচ্ছে আমরা কিভাবে একটি ভেক্টর রাশিকে গাণিতিক উপায়ে উপস্থাপন করি, এবং আমরা বিশেষ কয়েকটি ভেক্টরের প্রকারভেদ দেখলাম, যেমন আমরা সদৃশ ভেক্টর, অসদৃশ ভেক্টর এবং সমতলীয় ভেক্টর নিয়ে একটু মোটামুটি আলোচনা করলাম। তারপরে হচ্ছে আমরা স্টেটমেন্ট 2 এর অধীনে দেখলাম যে আমরা কিভাবে একটি ভেক্টর রাশিকে বা একটি ভেক্টরকে
কিভাবে একটি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা স্থাপন করি বা প্রকাশ করি, এবং একটি ভেক্টর রাশিকে কিভাবে ওই ভেক্টর রাশির 3 অক্ষ বরাবর 3টি উপাংশের মান ব্যবহার করে তার যোগফল আকারে বা ভেক্টর যোগফল আকারে প্রকাশ করি, এবং একটি বিন্দু এবং মূল বিন্দুর সাপেক্ষে যে আমরা ভেক্টরটা অঙ্কন করি, অর্থাৎ মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিকের যে ভেক্টর বা অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, সেই ব্যাসার্ধ ভেক্টরের মান নির্ণয় করা শিখলাম। প্লাস হচ্ছে সেই ব্যাসার্ধ ভেক্টর এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর 3টি কোণ, যথাক্রমে আলফা কোণ, বিটা কোণ, গামা কোণ উৎপন্ন করছে, এবং এই আলফা কোণ, বিটা কোণ, গামা কোণের কোন পার্টটাকে আমরা হচ্ছে ডিরেকশন কোসাইন বলতেছি বা কোসাইন বলতেছি, কোনটাকে আমরা ডিরেকশন অ্যাঙ্গেল বলতেছি, এবং কোসাইন ডিরেকশনের মধ্যবর্তী সম্পর্কটা কি, এবং আমরা দেখলাম যে সরণ ভেক্টর কোনটা। তো আমাদের মূল কনসেপচুয়াল বিষয় আসলে এগুলা না, এগুলা নিয়ে খুব একটা এক্সটেন্ড পরিসরে আলোচনা করারও প্রয়োজন আসলে নাই, যেহেতু তোমরা দশম শ্রেণীতে ভেক্টর, সমতলীয় ভেক্টর নামে একটা অধ্যায় করে আসছো। তো যারা মোটামুটি রকম ভাবে সমতলীয় ভেক্টর ভালো করে করছো, তাদের এই বিষয়গুলো বোঝার খুব একটা অসুবিধা নাই। আমরা ভেক্টরের আসলে যখন যোগ করব এবং এই যোগ ব্যবহার করে আমরা ভেক্টরের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, আমরা ভেক্টর বিয়োগ মোটামুটি অনেকের কাছে জটিল হিসেবে প্রতীয়মান হয়, অর্থাৎ আপেক্ষিক বেগের অঙ্কগুলা, বৃষ্টি ছাতা, গাড়ির কাজ ভিজবে কিনা, এই বিষয় অঙ্কগুলা মোটামুটি সকলের কাছে একটু জটিল লাগে। আবার আমরা দেখবো ভেক্টর ক্যালকুলাস, আংশিক ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তো তোমরা যেহেতু যারা ফার্স্ট ইয়ারে আসো, তারা হচ্ছে ক্যালকুলাস সম্পর্কে খুব একটা অবগত নও, এবং হচ্ছে যদিও তোমরা ক্যালকুলাসের এখানে আংশিক ডিফারেন্সিয়েশন বা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়াশোনা করো, তো মোটামুটি রকম ভাবে আমাদের যে মূল ভেক্টরের কনসেপ্ট সেগুলো আমরা ডিটেলস পড়বো, এগুলো মোটামুটি জানার চেষ্টা করলাম। তো ক্লাসের কোনো বিষয় সম্পর্কে কোনো গ্যাপ রাখবা না, এটা হচ্ছে মূল কথা। যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা টপিক পড়তে গেলে অবশ্যই তার কনসেপ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করবা, এবং ওই কনসেপ্টের উপরে বেস করে যেই সমস্ত ক্রিটিক্যাল, লুপিং, ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে সেই প্রবলেমটা নিয়ে চিন্তা করবা। তো আমরা আজকে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 কভার করলাম। আমরা এরপরের লেকচারে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এর অধীনে বেশ কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তারপরে আমরা হচ্ছে আমরা কিছু হচ্ছে ফিজিক্সের সিস্টেম বা ব্যবস্থা, এবং ওই সিস্টেম থেকে আমরা কিভাবে একটা আইডিয়াল মডেল তৈরি করি, এবং আমরা দেখব যে কিভাবে একটা সিস্টেমের মধ্যে সবসময় একটা ফিল্ড কার্যকর থাকে। কোনো ক্ষেত্রে সেটা স্কেলার ফিল্ড কার্যকর হয়, কোনো ক্ষেত্রে ভেক্টর ফিল্ড কার্যকর হয়। তো আমরা দেখব যে আমরা সবসময় যে কোনো গাণিতিক যখন সমস্যার সলিউশন করব, তখন সবসময় ওই সমস্যাটা কোনো না কোনো একটা সিস্টেমের অন্তর্ভুক্ত থাকে, এবং আমরা আসলে ফিজিক্সের সিস্টেম বলতে কি বোঝায় এটা জানার চেষ্টা করব। প্লাস হচ্ছে সর্বদাই সব একটা সিস্টেম কোনো না কোনো একটা ফিল্ডের অধীনে থাকে, হতে পারে সেটা ভেক্টর ফিল্ড, হতে পারে সেটা স্কেলার ফিল্ড। আমরা জানার চেষ্টা করব যে কোন সিস্টেমে কোন ফিল্ডটা অন্তর্ভুক্ত। প্লাস আমরা সর্বদাই কোনো একটা গাণিতিক সমস্যাকে জেনারেলাইজ করার জন্য বা একটা জটিল প্রাকৃতিক ঘটনাকে সেটাকে সরলীকরণ করার জন্য, কোনো একটা জটিল সিস্টেমকে কিছু জিনিস নেগলিফাই করে বা কিছু জিনিস নেগলেক্ট করে আমাদের একটা সিস্টেমকে সরলীকরণ করতে হয়, তখন ওই সিস্টেমের বলা হয় ওইটাকে আইডিয়াল মডেল। আমরা একটা আইডিয়াল মডেল কিভাবে করে করতে হয় সেটা জানার চেষ্টা করব। করে তারপরে আমরা ওই আইডিয়াল মডেলের প্রেক্ষিতে, যেমন আমরা নদী নৌকার যখন অঙ্ক করব, এক্ষেত্রে আমরা আইডিয়াল মডেল কোনটা ইউজ করতেছি, আমি যখন আমি প্রজেক্টাইল একটা বস্তুকে নিক্ষেপ করব, তখন সেখানে আমি আইডিয়াল মডেল কোনটা ইউজ করতেছি। প্লাস হচ্ছে আমি যখন হচ্ছে আপেক্ষিক বেগের অঙ্ক করব, যেমন বৃষ্টি, ছাতা, তারপর হচ্ছে গাড়ি চলতেছে, গাড়ি কাজ ভিজবে কিনা, দুইটা গাড়ি পরস্পর গতিশীল, কে কাকে কত বেগে গতিশীল দেখবে। তো এই যে ভেক্টরের যে বিয়োগের যে বাস্তবিক উদাহরণ, অর্থাৎ আপেক্ষিক বেগের ম্যাথগুলাতে আমরা কি ধরনের আইডিয়াল মডেল ইউজ করি সেটা জানার চেষ্টা করব। প্লাস হচ্ছে আমরা ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্ল বিষয় যখন অধ্যয়ন করব, তখন দেখব যে এই যে ভেক্টরের ক্যালকুলাসের এই অপারেটরগুলা আসলে কোন ফিল্ডে বা কোন আইডিয়াল মডেলে কাজ করতেছে সেটা জানার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আশা করি পাশে থাকবেন। পরবর্তীতে ক্লাসগুলো অতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। অসুস্থতাজনিত কারণে ক্লাস কন্টিনিউ করতে পারি নাই, বাট ইনশাল্লাহ এখন ক্লাস কন্টিনিউ করব। ধন্যবাদ।